নমস্কার, শুভ সন্ধ্যা। শান্ত টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। কঠোর নিরাপত্তার মধ্যে টাকারজোলার মন কি বাত শ্রবণ করার কার্যক্রমের আয়োজন করা হয়। আয়োজিত কার্যক্রমে কার্যকর্তাদের নিয়ে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গত কয়েকদিনে বেশ কয়েকটি জায়গায় আক্রান্ত হয়েছে শাসক দল বিজেপির কর্মী সমর্থকরা থেকে শুরু করে সাধারণ নাগরিক। ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে দুষ্কৃতিকারীদের এমন তাণ্ডব বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়েছে। কিন্তু বিজেপি নেতৃত্বাধীন সরকার রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়ে এগুচ্ছে। মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে গত কয়েকদিনে একাধিকবার জানিয়েছে, যারা রাজ্যের শান্তির পরিবেশ অশান্ত করার চেষ্টা করবে তাদের ছাড়া হবে না। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ ছিল অক্টোবর মাসের শেষ রবিবার। এদিন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা টাকারজোলা মণ্ডলের ৩০ নং কার্যকর্তাদের সঙ্গে ১২৭তম মন কি বাত পর্বে শ্রবণ করতে যান। মুখ্যমন্ত্রী সফরের আগে গোটা টাকারজোলা নিরাপত্তার চাঁদরে মুড়ে ফেলা হয়েছিল। মুখ্যমন্ত্রী এদিন কার্যকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত শ্রবণ করেন। তারপর মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে জানিয়েছেন, অনুপ্রেরণামূলক পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মদিনের গুরুত্বের উপর আলোকপাত করেছেন। কারণ সর্দার বল্লভভাই প্যাটেল জাতির ঐক্য ও অখণ্ডতার জন্য অতুলনীয় অবদান রেখে গেছেন, যা প্রধানমন্ত্রী এদিনের পর্বে স্মরণ করে নেন। মুখ্যমন্ত্রী আরো উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বন্দে মাতরম গানের মাহাত্ম্যকে আরো উজ্জ্বল করে তুলতে এবং নিজেদের ভাবনা ভাগ করে নিতে। এদিনের আয়োজিত কার্যক্রমে জনজাতি অংশের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। শান্তন টিভি। কমলপুর শান্তির বাজারে ঘটনায় জড়িত থাকা একজনকে আটক করল পুলিশ। তার নাম রিয়াজ দেববর্মা। তাকে আটক করার পর উত্তেজিত এলাকাবাসী মহকুমা পুলিশ আধিকারিকের গাড়ি ভাঙচুর চালায়। তারপর পুলিশ শান্তির বাজার থেকে রত্নদেব রুদ্র পাল নামে একজনকে আটক করেছে। ৩০ অক্টোবর সিভিল সোসাইটি অব ত্রিপুরা ডাকা বন্ধকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে কমলপুরের শান্তির বাজারে। বন্ধ সমর্থকরা তাণ্ডব চালায় দোকানপাটে, ভাঙচুর করা হয় বহু দোকানপাট, মারধর করা হয় নিরীহ মানুষকে। বন্ধ সমর্থকরা প্রাণঘাতী হামলা চালায় সালেমা ব্লকের ভিডিও অভিজিৎ মজুমদার, ইঞ্জিনিয়ার অনিমেষ সাহার উপর। গুরুতরভাবে তারা আহত হয়। বর্তমানে তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার পর নড়েচড়ে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী আরক্ষা প্রশাসনকে নির্দেশ দেন, কমলপুরের শান্তির বাজারের ঘটনার সাথে যারা যুক্ত তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করার জন্য। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই শান্তির বাজারের ঘটনার সাথে যুক্তদের গ্রেপ্তার করতে ময়দানে ঝাঁপিয়ে পড়ে পুলিশ। অবশেষে শনিবার রাতে পুলিশ সালেমা থানা এলাকায় মহারানী থেকে রিয়াজ দেববর্মা নামে একজনকে আটক করে। তাকে থানায় নিয়ে যাওয়ার সময় একদল দুষ্কৃতী পুলিশের গাড়িতে হামলা চালায় ধৃত রিয়াজ দেববর্মাকে ছাড়িয়ে নিতে। যদিও পুলিশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ধৃত রিয়াজ দেববর্মাকে থানায় নিয়ে যায়। অপরদিকে পুলিশ শান্তির বাজার থেকে রত্নদীপ রুদ্রপাল নামে আরো একজনকে গ্রেপ্তার করে। ধৃত দুজনকে নিরাপত্তার সুবাদে পুলিশ গোপন জায়গায় রেখে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। যদিও দুই অভিযুক্তকে আটক করার বিষয়ে পুলিশ মুখ খুলতে নারাজ। শান্তন টিভি। পারিবারিক কলহে স্বামীর হাতে খুন স্ত্রী বলে অভিযোগ। ঘটনা রবিবার ভোরে আমতলী থানার অন্তর্গত রানীর খামার ঝড়ছড়িয়া এলাকায়। এলাকাবাসী অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। স্বামীর হাতে নৃশংসভাবে খুন স্ত্রী। ঘটনা রবিবার ভোরে আমতলী থানার অন্তর্গত রানীর খামার ঝড়ঝড়িয়া এলাকায়। জানা গেছে, এলাকার সেন্টু সরকার তার স্ত্রী আদুরি সরকারকে প্রায় কারণে অকারণে মারধর করত। ঠিক একইভাবে সেন্টু সরকার শনিবার রাতেও অন্যান্য দিনের মতো তার স্ত্রী আদুরি সরকারের সাথে ঝগড়া করে। রবিবার ভোরে স্থানীয় এলাকার লোকজন আদুরি সরকারের মৃতদেহ পড়ে থাকতে দেখে আটক করে তার স্বামী সেন্টু সরকারকে। স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার ওসি পরিতোষ দাস সহ থানার অন্যান্য পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে দ্রুত ছুটে যায়। এ ঘটনার খবর পেয়ে ছুটে আসে পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক সহ আমতলীর এসডিপিও পারমিতা পাণ্ডে। পুলিশ ঘটনাস্থল থেকে আদুরি সরকারের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাঁপানিয়া হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। পাশাপাশি সেন্টু সরকারকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। জানা গেছে, আমতলী থানার পুলিশ এ ব্যাপারে নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। এদিকে আদুরি সরকারের মৃতদেহ ময়না তদন্তের পর তার
পরিবারের হাতে তুলে দেওয়া হবে। অভিযুক্ত স্বামী সেন্টু সরকারকে আমতলী থানার পুলিশ সোমবার আদালতে প্রেরণ করবে বলে থানা সূত্রে খবর। এই হত্যাকাণ্ডে গোটা ঝরঝরিয়া এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। ঘটনায় এলাকাবাসীর তরফ থেকে দাবি উঠছে, অভিযুক্ত স্বামী সেন্টু সরকারের বিরুদ্ধে পুলিশ প্রশাসন যেন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে। সকালে ফোন করছে আমাদের 5টা বাজে, আরেকজনের পাশে বাড়িতে ফোন করছে যে মহিমা যে যাই হোক তোমরা সবাই। আমি আমার ভাইটাই মিলে সবাই এলাম, আয়া দিয়ে আমি পরে হয়েছে এরকমভাবে দিন এলাম কিরে কেমনি কি তুলছে। দেখো আমি কি উষ্টাগায় বলেছে, একটা লোক উষ্টাগায় পরে তো মরে না, উষ্টাগালে মানুষ মরে না। এরপর থানা ফোন করলাম, থানা স্টাফ আপনাদের দেখতে দাঁড়ানোর কি হয়েছে? দাঁড়ানোর হ্যাঁ করতে মারছে, ঘরের ভিতরে পাওয়ার দাগ আছে, প্লাস বন্ধের গাছটা আছে ঘরের ভিতরে, এমন ধোকা গাছ হোকা নির্যাতন করে মেয়েটার উপরে আমার পিসি আর কি। তো আমরা আমাদের বাড়িতে যেত পারি যাইতে পারি, আমার এমনি ফিরছে মানে কোন সময় নালিশ ছাড়া শুনলাম না যে আমার ফিরে না। আর এসে ড্রিঙ্ক মদে কাজে এক লোকে খা, মদ খা কাজ খা। আমরা বাড়িতে আসলাম, মামার বাড়িতে গেছিলাম, সকালে খবর আছে তোর পিসির মানে রেখেছে তোরা। তো আমরা এমন দেখছি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শান্তন টিভি। সাংবাদিক বনাম বিধায়ক, মামলা করলেন বিধায়ক এবং মামলা করবেন সাংবাদিক, লড়াই হবে আদালতে। বিধায়ক রঞ্জিত দেববর্মার ইতিহাস ঘেঁটে হুঁশিয়ারি দিলেন বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকারের বিরুদ্ধে মামলা করলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। রঞ্জিত দেববর্মার মামলার পর উনার জঙ্গি ইতিহাস তুলে ধরে সংবাদ মাধ্যমের ক্যামেরায় পাল্টা মামলা করার হুঁশিয়ারি দেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি তথা রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার। রবিবার পশ্চিম আগরতলা থানায় গিয়ে মামলা দায়ের করেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। মামলার প্রতিলিপি তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথের হাতে। তিনি মামলা দায়ের করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার উনার ব্যক্তিগত খবরের চ্যানেল থেকে সম্প্রতি একটি খবর প্রকাশ করেন। রঞ্জিত দেববর্মা বাংলাদেশী নাগরিক, উনার নামে বাংলাদেশি ভোটার আইডি কার্ড এবং জন্মের শংসাপত্র রয়েছে। এই খবরটি সম্পূর্ণ মিথ্যে। উনার ব্যক্তিগত খবরের চ্যানেল ছাড়াও বেশ কয়েকটি ছোট চ্যানেল ইতিমধ্যে রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে মিথ্যে খবর প্রকাশ করে চলেছে, কারণ তিনি একটি নির্দিষ্ট অংশের মানুষ হওয়ায় এ ধরনের অপপ্রচার চলছে। তাই অ্যাসটি ধারা অনুযায়ী মামলা করা হয়েছে বলে দাবি করেন। পশ্চিম থানায় এসেছি আমার বিরুদ্ধে কিছুদিন ধরে যে আমার বাংলাদেশের ফেক আইডি কার্ড এবং বার্থ সার্টিফিকেট নিয়ে হেডলাইন্স ত্রিপুরা এবং অন্যান্য ছোটো ছোটো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমার এগেনস্টে প্রচার করেছে। বিশেষ করে হেডলাইন ত্রিপুরা ধারাবাহিক আমার বিরুদ্ধে এটা প্রচার করা হয়েছে কোনো তথ্য যাচাই না করে, এবং আমাকেও জানায়নি যে আমার যে ভোটার আইডি কার্ড বাংলাদেশে এবং বার্থ সার্টিফিকেট যে এটা সঠিক কিনা বা এটা ফেক কিনা সে বিষয়টা তারা জানার প্রয়োজন বোধ করেনি। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় যে অন্যান্য নেতৃবৃন্দের নামেও ফেক এরকম অনেক আইডি কার্ড বার্থ সার্টিফিকেট বাইর হয়েছে। হেডলাইন ত্রিপুরা তাদের বিরুদ্ধে কিন্তু কিছু নিউজ বাইর করেননি। আমি মনে করি আমি একজন উপজাতি এসটি কেন্দ্র থেকে আমি নির্বাচিত হয়ে আছি, এবং এই হিসাবে আমার বিরুদ্ধে মনে হয় ওনারা এটা প্রচার করেছেন, এবং এসটি এসসি অ্যাট্রোসিটি অ্যাক্টে আমি এটা কেসও করেছি। এবং যিনি এই হেডলাইন ত্রিপুরার কর্ণধার এবং উনি বর্তমান ত্রিপুরার যে আগরতলা প্রেস ক্লাবেরও উনি প্রেসিডেন্ট এবং প্রেস ক্লাব অফ ইন্ডিয়ারও উনি মেম্বার, এবং দীর্ঘদিন উনি সাংবাদিকতার অভিজ্ঞতা আছে। এটা থাকার পরেও কেন উনি ওয়ান সাইড এবং একটা সাম্প্রদায়িক মনোভাব নিয়ে এই সমস্ত নিউজ করলেন সেটা আমার বোঝা লাগে না। সেটা আমি আইনের মাধ্যমে আইনের আশ্রয় নিয়েছি, এখন আইনের লড়াই হবে, আইনের লড়াই করব, এবং কোথায় কোথায় আর করতে হবে আগামীকাল আমি সেটাই করব। আজকে অফিস বন্ধ, গোটাকাল অফিস ছিল, এবং আমি সমস্ত ডকুমেন্টস সাপোর্ট নিয়ে আমি এটা লড়াই করে যাব। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার বলেন, অতীতে অল ত্রিপুরা টাইগার ফোর্সের কমান্ডার অ্যান্ড চিফ ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। পরবর্তী সময় তিনি আত্মসমর্পণ করেছিলেন কিনা সেটা জানা নেই। বর্তমানে তিনি একটি রাজনৈতিক দলের হয়ে নির্বাচনী লড়াই করে বিধায়ক হয়েছেন। ওনার সম্পর্কে যে খবর প্রকাশ করা
হয়েছে সেটা আদালতে প্রমাণ হয়ে যাবে। কারণ রাজ্যের মানুষ রঞ্জিত দেববর্মার ইতিহাস জানে। উনার জঙ্গি সংগঠনের সদস্যরা অতীতে আত্মসমর্পণ করেও মানুষের উপর আক্রমণ করেছে। পুলিশের কাছে তাদের বিরুদ্ধে বহু মামলা রয়েছে। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি আরো জানান, বরিষ্ঠ সাংবাদিক মানুষ পাল সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন রঞ্জিত দেববর্মা জঙ্গি থাকাকালীন অবস্থায় 1998 সালে জেনেভা গিয়েছিলেন, কিন্তু তিনি জঙ্গি হওয়ায় ভারত থেকে পাসপোর্ট না পেয়ে বাংলাদেশের মিলিটারির সহযোগিতায় আইএসআই জঙ্গি গোষ্ঠী দ্বারা বাঁকা পথে পাসপোর্ট তৈরি করে জেনেভা গিয়েছিলেন। পরবর্তী সময় তিনি আলফা সংগঠনের সাথে থাইল্যান্ডে গিয়ে দেখা করেছিলেন। এখন তিনি বিধায়ক হয়েছেন। বর্তমানে তিনি যে সমস্ত কার্যকলাপ রাজ্যে সংগঠিত করে চলেছেন সে সম্পর্কে প্রধানমন্ত্রীর দপ্তর এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরকে অবগত করা হয়েছে। তাদের পক্ষ থেকে প্রতিক্রিয়া পেয়েছেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সমস্ত তথ্য রয়েছে বিধায়ক রঞ্জিত দেববর্মা কি করছেন রাজ্যে। তাই উনার বিরুদ্ধে পাল্টা মামলা করা হবে বলে জানিয়েছেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার। তিনি আমার বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করেছেন এবং দেখেছি যে এডিশনাল এসপি ধ্রুবনাথ রীতিমতো দাঁড়িয়ে ওনার হাত থেকে এফআইআর গ্রহণ করেছে। তো এটা ভালো, রাজ্যবাসী দেখছেন ওনারা কিভাবে কি করছেন। এ ব্যাপারে আমার কোনো প্রতিক্রিয়া নেই, এটা পুলিশের ব্যাপার, হোম মিনিস্ট্রির ব্যাপার। তো আমি এই ব্যাপারে আমার যারা লয়ার রয়েছেন তারা বিষয়টা দেখছেন, ওরা যা করার করবেন। কিন্তু একটা বিষয় যে রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে যে বিষয়টা নিয়ে ওনারা আমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন সেটা হলো হেডলাইন্স ত্রিপুরা ওনার ডুয়েল সিটিজেনশিপ বা ডুয়েল আইডেন্টি কার্ড নিয়ে নিউজ করেছে। তো ডুয়েল আইডেন্টি কার্ড নিয়ে তো আমরা নিউজ করেছি, আমি দায়িত্ব নিয়ে বলছি নিউজ করেছি। তো এটা পরবর্তী সময়ে মামলাটা যখন কোর্টে যাবে তখন এটা বিচার হবে, তখন এটা প্রমাণ হবে যে রঞ্জিত দেববর্মার এটা ঠিক না আমাদের নিউজটা ঠিক, ওনার ডুয়েল আইডেন্টি কার্ড ছিল কি না। দেখা গেছে যে আমি দেখেছি আমার বন্ধু সাংবাদিক মানস পাল উনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন যে উনি জেনেভা গেছেন, বাংলাদেশে ওনার ঘাঁটি ছিল। তো জেনেভা গেছেন পাসপোর্ট নিয়ে, ইন্টারন্যাশনাল পাসপোর্ট, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাসপোর্ট নিয়ে গেছেন। তো বাংলাদেশ সরকারের পাসপোর্ট কিভাবে আই কার্ড ছাড়া হতে পারে সেটা আমার বন্ধু মানস পাল বিশিষ্ট সাংবাদিক উনি ডিটেলস লিখে দিয়েছেন, ডিটেলস জবাব সোশ্যাল মিডিয়াতে লিখে দিয়েছেন। তো আমি এইসবগুলোকে গুরুত্ব দিই না, কখনোই দিই না, কারণ অতীত আমার বিরুদ্ধে বহু এরকম করেছে, এরকম ষড়যন্ত্র করেছে, কিন্তু একটা ষড়যন্ত্র টেকেনি। এগুলো আমি গুরুত্ব দিই না, কারণ সত্যের পক্ষে আমি আছি, সত্যের পক্ষে আজীবন লড়াই করে যাব। কারণ রঞ্জিত দেববর্মার ইতিহাস রাজ্যবাসী জানে, সেটা হেডলাইন্স ত্রিপুরাকে বলতে হয় না, এটা প্রণব সরকারকে বলতে হয় না। রঞ্জিত দেববর্মার অতীতে কতগুলো ইনসিডেন্ট হয়েছে ত্রিপুরাতে। রঞ্জিত দেববর্মা যখন কমান্ড্যান্ট ইন চিফ ছিল টাইগার ফুডসের, এটিএফ কতগুলো ইনসিডেন্ট করেছে, এটা পুলিশের খাতাতে ডাটা আছে। এবং এই ধ্রুবনাথ এসপি পুলিশ সুপার উনি ওনার অনেক পুলিশকেই তো ওনারা অ্যাটাক করেছেন। কিভাবে একজন সারেন্ডার করলে যদি একটা লোক ভালো হয়ে যায়, এটা ধ্রুবনাথ এসপি বা স্বরাষ্ট্রমন্ত্রক জবাব দেবেন যে সারেন্ডার করলেই যে যদি একটা লোক ভালো হয়ে যায়। এবং অতীতে দেখা গেছে সারেন্ডার করেও অনেক অ্যাক্টিভিটিস ওরা চালিয়ে গেছে। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার আরো বলেন, রঞ্জিত দেববর্মার মামলার কোনো কিছুই হবে না, বরং ওনার ইতিহাসের রহস্য সামনে উঠে আসবে, এমনটাই জানান আগরতলা প্রেস ক্লাবের সভাপতি। শান্তন টিভি। অনুপ্রবেশ নিয়ে রাজ্য জুড়ে আন্দোলন চলছে, কিন্তু এরই মধ্যে বন্ধ নেই অনুপ্রবেশ। আমবাসা রেল স্টেশন থেকে আটক হয়েছে 6 জন বাংলাদেশি নাগরিক, তদন্ত করছে পুলিশ। বাংলাদেশ সীমান্তের বিএসএফ এর টহলদারি থাকার পরেও সীমান্ত ডিঙ্গি অবাধে রাজ্যে প্রবেশ করছে বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গারা। রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রবেশ করে বেঙ্গালুর, জলপাইগুড়ি, কলকাতা সহ দেশের বিভিন্ন রাজ্যে চলে যায়। রবিবার গোপন খবরের ভিত্তিতে আমবাসা রেল স্টেশন থেকে 154 নং ব্যাটালিয়ন বিএসএফ জওয়ানরা এক শিশু সহ মোট
6 জন বাংলাদেশিকে আটক করে। তারা কাজের উদ্দেশ্যে জলপাইগুড়ি যাওয়ার জন্য আমবাসায় এসেছে বলে খবর। তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের বাঘেরঘাট জেলার বিভিন্ন থানা এলাকায়। আটক হওয়া 6 জন বাংলাদেশিদের মধ্যে একজন জানায় সে 1 মাস আগে ত্রিপুরায় এসেছে। এর আগে বাংলাদেশে একটি চা পাতা বাগানে কাজ করেছে। সেখানে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। সেই ব্যক্তি আগরতলার একজনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তারপর তারা আগরতলায় আসে। তারা সকলে কাজের সন্ধানে জলপাইগুড়ি যাওয়ার জন্য রওনা হয়, কিন্তু আমবাসা রেল স্টেশনে ধরা পড়ে। ধৃতদের আমবাসা জিআরপি পুলিশ সহ বিএসএফ এর আধিকারিকরা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তারপর 6 জনকে আমবাসা থানায় রাখা হবে। আগামীকাল তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানা যায়। তবে এ বিষয়ে বিএসএফ এর আধিকারিক এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। বাংলাদেশ বাগেরহাট জেলায় আচ্ছা, তো 1 মাস হয়ে গেছে। কিভাবে আইছো? বেলাকে কত টাকা নিছো? 2000 টাকা। ওটা হবিগঞ্জের পরে আমি চার বাগানে কাজ করছি অনেকদিন। ওখান থেকে একটা ফ্রেন্ডশিপ হয়েছে, একটা ছেলে ও পার করে দিয়েছে, ওকে আমি টাকা দিয়েছি। আগরতলা তাও একটা রুমে রাখছে, আমি চিনি না ঠিক মতো। 15 দিনের মতো। 15 দিন কি কাজ করছিলে? রাজের কাজ করছি। শান্তর টিভি। রবিবার অভিরূপ দেবনাথের বাড়িতে গেলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। গত অষ্টমীর দিন ধর্মনগর নেতাজি পাড়ায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিরূপের। 10 বছরের অভিরূপ সেদিন পুজো দেখতে বের হয়েছিল তার বাবার সঙ্গে, কিন্তু মর্মান্তিক দুর্ঘটনায় আর বাড়ি ফিরল না বাবার হাত ধরে। ফিরেছে তার নিথর দেহ। পুলিশ অভিযুক্ত গাড়ি চালককে আটক করেছে। রবিবার সকালে তিনি ধর্মনগরের শিবনাথ লেন এলাকায় অবস্থিত অভিরূপের বাড়িতে গিয়ে শোক জ্ঞাপন করেন। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর প্রতিমা ভৌমিককে কাছে পেয়ে চোখের জল ধরে রাখতে পারল না অভিরূপের পরিবার। অভিরূপের মা প্রতিমা ভৌমিককে ধরে কেঁদে ভাসালেন। পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান। প্রতিমা ভৌমিকের সঙ্গে ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন বর্ণালী গোস্বামী, মলিনা দেবনাথ সহ অন্যান্যরা। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আরও 2টি ভয়াবহ দুর্ঘটনা। নতুন করে পৃথক 2টি দুর্ঘটনায় হতাহতের সংখ্যা 10 জন। সিপাহীজলা জেলার প্রশাসনের চরম অবহেলায় দুর্ঘটনা চোখ রাঙাচ্ছে। অকালে ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ। সিপাহীজলা জেলা প্রশাসনের চরম অবহেলায় দুর্ঘটনা পিছু ছাড়ছে না। এবার পৃথক 2টি যান দুর্ঘটনায় হতাহত হয়েছে প্রায় 10 জন। রবিবার সাত সকালে ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে মেলাঘর সোনামুড়া ইন্দিরানগর কলোনি এলাকার মূল সড়কে। এই ঘটনায় আহত হয়েছেন 6 জন। ঘটনার বিবরণে জানা যায়, TR07G0689 নম্বরের একটি ইকো গাড়ি নিয়ে বিশালগড় নোয়াপাড়ার সুমন মিয়া সোনামুড়া সীমান্তপুর চেকপোস্ট থেকে আসার পথে মেলাঘর ইন্দিরানগর কলোনি এলাকা মূল সড়কে শনিতলার সামনে TR073320 একটি যাত্রীবাহী অটো গাড়িকে পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটো গাড়ি দুমড়ে মুচড়ে যায়। এতে অটো উল্টে গাড়িতে থাকা চালক সহ 6 জন আহত হয়। আহতরা হলেন রাকেশ সাহা, বাড়ি ধনপুর; দীপক সাহা, বাড়ি অমরপুর; লক্ষণ দাস, বাড়ি বর্তলি; অজিত দাস, বাড়ি দুর্লভ নারায়ণ; অটো চালক মাইনুদ্দিন, বাড়ি বাঁশপুকুর। অন্যদিকে ইকো গাড়ি চালক সুমন মিয়াও অল্প বিস্তর আহত হন। ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে দমকল কর্মীরা মেলাঘর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তাদের মেলাঘর হাসপাতালে চিকিৎসা চলছে। জানা গেছে, অটো গাড়িটি বাঁশপুকুর থেকে মেলাঘর পেট্রোল পাম্পে আসার কথা ছিল। ইন্দিরানগর আসতে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অটো গাড়িটির কোনো দোষ ছিল না। বর্তমানে আহতদের মেলাঘর হাসপাতালে চিকিৎসা চলছে। 7টা বাজে আমরা একটা আওয়াজের খবর পাইলাম। দৌড়াই আয়া দেখলাম যে এখানে একটা অটো এবং একটা ইকো গাড়ি সংঘর্ষ হইয়া প্রায় 3-4 জনের মতন আহত। এই আহতরা আমরা কেউ যারা আছি তারা রেস্কিউ করে আমরা হসপিটালে পাঠানোর ব্যবস্থা করছি। তারপরে ফায়ার সার্ভিস আইলো, আইয়া সেটা পাঠানোর পরে একজন রোগী আসিল, তারা হয়ে গেছে। এর মধ্যে 4 জন রোগীর মধ্যে 2 জনের আশঙ্কাজনক রোগী, একজন একটু সুস্থ আছে। আমরা 4 জনেরই ফায়ার সার্ভিস দিয়া মেলাঘর হসপিটাল আপাতত পাঠানো হয়েছে। যিনি মালিক, ওনার বাড়ি হয়েছে বাঁশপুকুর। আর অটোর যে প্যাসেঞ্জার ছিল 2-3 জন, তাদের বাড়ি গরুবান। আর যে ইকো গাড়িটার মালিকের বাড়ি হয়েছে বিশালগড়। একটা ছেলে সুস্থ আসিল,
ওর বাড়ি বিশালগড় এতটুকু। গাড়িটা দুটোই সোনামুড়ার থেকে মেলাঘরের দিকে যাইতে লইছিল। ও গাড়িটা ডাইরেক্ট আইনা সেরা অটোটার পেছনে লাগাই দিয়েছে। খুব স্পিডে আসছিল ওই গাড়ি এবং রাস্তা ভালো পাইয়া আরও স্পিড দিয়ে অটোটারে ধাক্কা দিয়া এরকম তোমরা মশলাই একদম ইয়ে করে লাগছে। অপরদিকে শনিবার রাতে চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে সাবরুম আগরতলা জাতীয় সড়কে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে 3 জনের। দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এলাকার লোকজন। এলাকাবাসীরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় দুটি বাইক রাস্তায় পড়ে রয়েছে। তার পাশে 3 যুবক ও এক যুবতী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। বিশালগড় দমকল বাহিনীর কর্মীরা আহত 3 যুবক সহ যুবতীকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান 3 যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। অপরদিকে আহত যুবতীর অবস্থাও আশঙ্কাজনক, তাই তাকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে। জানা যায় নিহত 2 যুবকের নাম টুটুন দাস ও ইন্দ্রজিৎ দাস। নিহত অপর যুবতী এবং আহত এক যুবকের নাম জানা যায়নি। এদিকে শনিবার ইন্দ্রজিৎ দেবনাথের মরদেহ গ্রামে পৌঁছাতে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। ওই তো 2টা বাইকে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। কোন জায়গাতে হয়েছে? এটা সোলেম স্কুলের বিউসির পাশে 4 জন। তাদের অবস্থা বর্তমানে কিরকম? বর্তমান 2 জন অবস্থা খুব সিরিয়াস, আর সবার অবস্থা সিরিয়াস, তবে 2 জন মধ্যে একজন পর্যায়ে হয়ে গেছে। একজনের বাড়ি হলো আমাদের চরিলাম গৌতম কলোনি, আর বাকিরা চিনি না। চরিলাম স্কুলের নিয়ার স্কুলের সামনে একটা বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে অ্যাক্সিডেন্ট হয়েছে শুনছি আইসি আইএসেরা ঘটনাস্থলে আইসি আইএসেরা দুটা বাইকের মুখোমুখি হয়েছে, মুখোমুখি হয়েছে 2টা বাইকের 2 জন করে আসলো। ইনজিউর্ড হয়েছে 4 জন। ইনজিউর্ড 4 জন। আচ্ছা, তাদের বর্তমান অবস্থা একদম এখন কিরকম রয়েছে? তাদের এখন বর্তমান অবস্থা কিরকম রয়েছে? বর্তমান অবস্থা আমি তো নিজে দেখছি এখানে যা শুনছি 4 জনের খুব সিরিয়াস। এদিকে শনিবার বিকেলে চড়িলাম দরগায় ঢুকে পড়েছিল একটি ওয়াগনার গাড়ি। সেখানেও 2 জন আহত হয়েছিল। অথচ জেলার অধীনে থাকা বিভিন্ন থানার পুলিশ বাবুদের যান চলাচল নিয়ন্ত্রণ করতে মাঠে নামতে দেখা যাচ্ছে না। ফলে দুর্ঘটনায় মানুষের মৃত্যু এবং আহতের সংখ্যা বেড়ে চলেছে। শান্তন টিভি। প্রদেশ কংগ্রেসের মাইনরিটি সেলের নবগঠিত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় রবিবার। প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় এই বৈঠক। উল্লেখ্য, দীর্ঘ 7 বছর পর পূর্ণাঙ্গ রূপে প্রদেশ কংগ্রেসের মাইনরিটি কমিটি গঠন করা হয়েছে। সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত নেতৃত্বরা। বৈঠক উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, মাইনরিটি সেলের সভাপতি রুহুল আলীম সহ অন্যান্যরা। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় রবিবার। দীর্ঘ 7 বছর পর প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু সেলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে সমগ্র দেশ জুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নির্যাতিত। একটা গুরুত্বপূর্ণ সময়ে প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু সেলের কমিটি গঠন করা হয়েছে। SIR এর নামে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর ভোটাধিকার খর্ব করার চেষ্টা করা হচ্ছে। আজকে সারা দেশ জুড়ে এবং সারা রাজ্য জুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আমাদের রাজ্যে সংখ্যালঘু মুসলিম, খ্রিস্টান এবং চাকমা এই 3টি জনগোষ্ঠীর মানুষই একটা বড় সংখ্যক, প্রায় 14% জনগোষ্ঠী। তো এই 3টি জনগোষ্ঠী থেকেই আমাদের সংখ্যালঘু বিভাগে প্রতিনিধিত্ব করার আমরা সিদ্ধান্ত নিয়ে তাদেরকে আমরা এই কমিটিতে অন্তর্ভুক্ত করি। সারা দেশের সংখ্যালঘুরা নির্যাতিত, অত্যাচারিত এবং তাদের অধিকার আজকে ক্ষুণ্ণ করার একটা অভিপ্রায় নিয়েই দেশের সরকার পরিচালিত হচ্ছে। আমাদের রাজ্যে ওই ডাবল ইঞ্জিনের সরকার একই ভাবনা নিয়ে রাজ্য পরিচালনা করছে।
পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের হলো আমতলী থানায়। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছে স্থানীয়রা। এবার এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের হল আমতলী থানায়। জানা গেছে আমতলী থানার অন্তর্গত ফুলতলী মতিনগর এলাকার কদম আলী ভূঁইয়ার ছেলে আমির ভূঁইয়া ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে পশ্চিম জেলা পুলিশ সুপার অফিসে কর্মরত। গুণধরে পুলিশ কনস্টেবল বেশ কয়েক বছর ধরে ফুলতলীর মতিনগর এলাকায় তার পার্শ্ববর্তী এক পরিবারকে জ্বালা যন্ত্রণা করে আসছে। তার বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ উঠছে। পশ্চিম জেলা পুলিশ সুপারের নাম করে তোল্লা আদায়, এলাকার সহজ সরল গরিব মানুষদের বিভিন্নভাবে পুলিশের ভয় দেখিয়ে মানুষের বৈধ সম্পত্তি জোরপূর্বক দখল করা সহ একাধিক অভিযোগ উঠে এসেছে। এলাকাবাসীদের অভিযোগ, গত 10 বছর আগে সে ত্রিপুরা পুলিশ কনস্টেবল পদে চাকরি পায় এবং এরই মধ্যে সে মতিনগর এলাকা সহ বক্সনগরে 1.5 কোটি টাকার বিলাসবহুল বাড়ি তৈরি করেছে। যে টাকার উৎস কোথা থেকে এসেছে তা নিয়ে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে সন্দেহের সৃষ্টি হচ্ছে। এর মধ্যে মতিনগর এলাকার এক বৃদ্ধির জায়গা জোরপূর্বক দখল করে ওই ব্যক্তির বাড়িতে তালা লাগিয়ে বাড়ির মালিককে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছে। এরপরে রবিবার স্থানীয় এলাকাবাসীরা পুলিশ কনস্টেবল আমির ভূঁইয়ার বিরুদ্ধে এলাকায় গ্রাম সভার আয়োজন করে। এই গ্রাম সভা চলাকালীন সময় এলাকার মান্যগণ্য ব্যক্তিদের উপেক্ষা করে গায়ের জোর এবং প্রশাসনের দাপট দেখিয়ে গ্রাম সভায় উপস্থিত সকলের সাথে ঝগড়া বিবাদে যুক্ত হয় সে। আমির ভূঁইয়া এলাকার বয়স্ক ব্যক্তিদের ধাক্কাধাক্কি শুরু করে, এলাকাবাসীকে হুমকি দেয় রাতের মধ্যে নাকি সকলকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে জেলে পাঠানোর ব্যবস্থা করবে। তারপর গুণধর পুলিশ কর্মীর বিরুদ্ধে আমতলী থানায় মামলা দায়ের করেন গ্রামবাসী। পাশাপাশি স্থানীয়দের পক্ষ থেকে এই পুলিশ কনস্টেবলের ঘটনাটি রাজ্য পুলিশের সদর দপ্তরকেও জানায়। রবিবার এলাকাবাসীদের অভিযোগ হাতে পেয়ে আমতলী থানার ওসি পরিতোষ দাস এলাকাবাসীদের আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই অভিযুক্ত পুলিশ কনস্টেবল আমির ভূঁইয়ার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। এলাকাবাসীদের পক্ষ থেকে আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান খুব শীঘ্রই যেন পুলিশ তার বিরুদ্ধে উপযুক্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করে। 3 বছর আগে আমি থাকি খাই চলি, আর আমার বড় অঙ্ক কারণ পশ্চিমে হঠাৎ করে দিন দিয়া আমার বাড়ির বাউন্ডারি তুলিয়া বেড়া করে তুলিয়া আর শুরু করে গেছে আমার। আচ্ছা আচ্ছা। তখন বেড়ে যেতে থাকবো তখন আমি এই প্রথমে ডাকি এই আমার বাড়ির বেড়া বাউন্ডারি নেসকে এই জিনিসটা এই যে আমার তো এইভাবে করছে কই পুত্র মেরে আপনার জায়গার কি আপনার নামে কাগজ আছে? কাগজপত্র আমার পুত্রের নামে আছে। আচ্ছা আচ্ছা। সৌদি আরব পায়। আচ্ছা আচ্ছা। দলিল পত্র সব আছে। আচ্ছা আচ্ছা। তখন তাই বলছি দলিল পত্র দেখ, তুই আমার জিনিসটা নিয়ে আস, যদি তুই আসতে তুই আর নেলে আমার জুতাগুলা বেঁচে গেছে। তোর না তোর ঘর ভালো সব গেলাম ছুটির হতে এই জায়গা চাইলে এ কথা কইয়া তে আমার গাড়ি ধরে আমি এখানে ফেললে আমার ধাক্কায় আমাকে আমার বাড়ি করছে, আমার ফালা দিলে বল বাড়ি যেতাম। আচ্ছা, হ্যাঁ কি করে? পুলিশে না কলঙ্ক অবস্থা কত আমার। এখন দেখার বিষয় রাজ্য পুলিশ প্রশাসনের সম্মান রক্ষা করতে অভিযুক্ত পুলিশ কনস্টেবল আমির ভূঁইয়ার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে। সান্ধন টিভি। প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে সম্বোধন করে থাকেন। অনুরূপভাবে রবিবার মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে সম্বোধন করেন। এদিন ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 127তম মন কি বাত অনুষ্ঠান। এদিন 9 বনমালীপুর বিধানসভা কেন্দ্রের 4 নং বুথে দলীয় কর্মী সমর্থকদের সাথে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের 23 নং ওয়ার্ডের কর্পোরেটর মণিমুক্তা ভট্টাচার্য সহ অন্যান্যরা। যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি প্রতি মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠান আয়োজন করে থাকেন এবং আজকে 127তম এপিসোড আমরা এই বনমালীপুর বিধানসভা কেন্দ্রে 4 নং বুথে অনুষ্ঠিত হয়েছে এবং সারা রাজ্যে সেটা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি বুথে সারা দেশে এই মন কি বাত অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে এবং আজকের এই মন কি বাত অনুষ্ঠানে মোদীজি যে বার্তা দিতে চেয়েছেন, উৎসবের দিন চলছে এবং দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, দিওয়ালি, তারপর রয়েছে ছট পূজা। আমাদের প্রতিটি রাজ্যে দেশের মধ্যে
বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, ভাষা আলাদা আলাদা, কিন্তু তারপরেও মোদিজি এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটি রাজ্যকে প্রতিটি রাজ্যের সঙ্গে জুড়ে দিয়ে ন্যাশনাল ইন্টিগ্রিটি, বন্ডিংস, সংস্কৃতিগত ঐতিহ্য, ইতিহাস এবং আগামী দিনে আমাদের কি করে পথ চলা উচিত সে দিশায় মানুষকে দিশা দেখান। এবং আজকের মন কি বাত অনুষ্ঠানে উনি অপারেশন সিন্দুরের দিকে একদিকে যেমন প্রসঙ্গ টেনেছেন, যে সমস্ত এলাকায় মাওবাদী অঞ্চল ছিল, ছত্তিশগড়, বিহার, এই সমস্ত এলাকায় আজকে দিওয়ালির বাজি পোড়ানো হচ্ছে শিশুদের দ্বারা, মানুষের দ্বারা, যেখানে কখনো দিওয়ালির বাজি পোড়ানো হয়নি। মানে দেশাত্মবোধ সেখানে জাগ্রত হয়েছে অপারেশন সিন্দুরের পর। রবিবার যুবরাজনগর বিধানসভা এলাকায় শুভ বিজয়া ও শুভ দীপাবলির শুভেচ্ছা বিনিময় এবং নাথ যোগী সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এছাড়া উপস্থিত ছিলেন নাথ যোগী সম্মেলনের রাজ্য কনভেনার অরিজিৎ নাথ, যুবরাজনগর বিধানসভা ভিত্তিক যুগ্ম কনভেনার অসীম নাথ ও বৃন্দাবন নাথ সহ অন্যান্যরা। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল নাথযোগী সমাজের সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগত ও রাজনৈতিক উন্নয়ন। অনুষ্ঠানে বক্তারা সমাজের সার্বিক অগ্রগতির জন্য অন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সম্মেলনের এক বিশেষ মুহূর্তে 20 জন নাথযোগী পুরোহিতদের হাতে তুলে দেওয়া হয় নাথ ধর্মগ্রন্থ ও শ্রীমদ্ ভগবদ গীতা। আগরতলাতে নাথযোগী অতিথি নিবাস স্থাপন করতে হবে। ছাত্রছাত্রীদের স্টাইফেন্ড মাসিক 5,000 টাকা, স্কলারশিপের এককালীন আর্থিক সহায়তা 5 লক্ষ টাকা করতে হবে। নাথ দর্শন সাহিত্য একাডেমি সহ গবেষণা কেন্দ্র স্থাপন করতে হবে। নাথযোগীদের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। আগরতলা শিলচর এক্সপ্রেসে ট্রেনে মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই ঘটনা কুমারঘাট রেল স্টেশনে। জানা যায় ঊনকোটি জেলার পশ্চিম ডলুগাঁওয়ের বাসিন্দা কৃষ্ণা রানী শীল শনিবার পরিবারের সঙ্গে আগরতলাগামী ট্রেনে উঠেছিলেন। ঠিক সেই সময় ছিনতাইকারীরা তার গলা থেকে সোনার চেন ছিনিয়ে উধাও হয়ে যায়। সঙ্গে সঙ্গে স্টেশন চত্বরে কোনো রেল পুলিশকে খুঁজে পাননি তার ছেলে। অভিযোগকারীর দাবি, তড়িঘড়ি সিসিটিভির ফুটেজ দেখতে চাইলে রেল কর্তৃপক্ষ জানায় স্টেশনে সিসিটিভি থাকলেও তা নাকি সক্রিয় অবস্থায় নেই। এখন প্রশ্ন উঠছে, যাত্রী নিরাপত্তার নামে সাজানো সিসিটিভি কি শুধু লোক দেখানোর জন্য? এর কারণে মার এখানে স্টেশনে উঠার সময়, আমরা ট্রেনে উঠার সময় কি হয়েছে, আমরা ও ট্রেনে করে উঠার সময় আমিও আগে গেছি গিয়া, মার হয়েছে পিছনে। মা ট্রেনে উঠার সময় তখন মার গলার মধ্যে চেন আছে, সোনার চেনটা উঠার সময় মা এখন আইয়ানো বলছে, বুইয়া গল্প করে। তখন মায়ের আপনার গলা হাতিয়া দেখে চেন নাই। তখন ওখান গিয়া তখন দোকান পারাইলাম, টিকাইলাম। তখন কুমারঘাট স্টেশনে গিয়া সিসিটিভি ফুটেজ মারলাম। তখন বলছে সিসিটিভি ক্যামেরা আছে, কিন্তু মানে ক্যামেরাটা চালু নাই। কিন্তু আমার কথা হলো সিসিটিভি ক্যামেরা চালু নাই। যখন আমার আজকে মারতে চেনটা গেছে, এই চেনটা কে দায়ী হয়েছে আজকে? তখন একটা পুলিশ পর্যন্ত একটা আয়োজন, আমি আজকে স্টেশনের মধ্যে অত বড় চিল্লে কথাটা কইলাম, একটা মানুষ আই আমার একটা বুঝা কইল না যে আমার আজকে একটা পুলিশ একটা পাইছি না, সিসিটিভি কোনো সাহায্য পাইছি না। আমরা ত্রিপুরার মধ্যে আমি কুমারঘাটের স্টেশন আইয়া এইটা আমার ক্ষতিপূরণটা দিব। আমার মাসি অবস্থা, বাসা হইল ডলগাঁও, ফুলবাবু শীল। রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে সিপাহীজলা পুলিশ এবং 11 নম্বর টিএসআর ব্যাটালিয়নের যৌথ উদ্যোগে ইউনিটি ফর রান অনুষ্ঠিত হয়। সিপাহীজলা জেলা পুলিশ সুপার অফিসের সামনে থেকে বিশ্রামগঞ্জ বাজার পর্যন্ত ইউনিটি ফর রান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পতাকা নেড়ে রবিবার সকাল 7টায় জেলা পুলিশ সুপার অফিসের সামনে এই ইউনিটি ফর রানের শুভ সূচনা করেন সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা। যারা যৌথভাবে আয়োজিত আজকে এই যে রান ফর ইউনিটি অর্থাৎ একতার জন্য দৌড়, এখানে উপস্থিত আমাদের অ্যাডিশনাল এসপি, ডেপুটি কমান্ড্যান্ট ডিআর, 11 ব্যাটালিয়ন থেকে আমাদের অ্যাডজুটেন্ট দলাল সরকার, এসপি বিআইবি, অন্যান্য আধিকারিকগণ 11 ব্যাটালিয়ন থেকে,
আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ থেকে আমার সহকর্মী এবং 11 মিলিয়ন থেকে আমাদের সব এখানে আমার কলিগস সবাইকে আজকে আমাদের এই রান ফর ইউনিটি উপলক্ষে যে আয়োজিত অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমাদের এখানে প্রেস বন্ধু এসছেন, এখানে ওনাকেও আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ত্রিপুরায় সব জেলাতেই এবং ব্যাটালিয়নে এরকম রান প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আমরা জানি একতাই হচ্ছে শক্তি, বিশেষ করে আমাদের যে সর্দার বল্লভভাই প্যাটেল। সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিক এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।